প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কয়েকদিনের বিরতির পর আবার আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি অপর্ণা সাহা, সহকারী শিক্ষক, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তোমরা নিশ্চয়ই এই কয়েকদিনের বিরতিতে গতদিনের পাঠ আয়ত্ত করে ফেলেছো, তাই না? আশা করি সবাই করেছো। আমি আজকে তোমাদেরকে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের 4র্থ অধ্যায় থেকে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু অংশের একটা পাঠ উপস্থাপন করব। আশা করি তোমরা সবাই আমার সঙ্গে থাকবে, তাই তো? তাহলে শুরু করি। আমি একটা ঘটনার বর্ণনা দেব, তোমরা সবাই খুব মনোযোগ সহকারে শুনবে। তোমাদের মনে হবে যেন চোখের সামনে ঘটনাটা ঘটছে। এইভাবে তোমরা একদম মন প্রাণ দিয়ে শোনো এবং উপলব্ধি করার চেষ্টা করো যে আমি ঘটনার মাধ্যমে কি বোঝাতে চেয়েছি। ঐশী তোমাদের মতোই একটা মেয়ে। ওরা সিলেট শহরে একটি বহুতল ভবনে বাস করে। তো প্রতিদিনের মতো ঐশী কি করে, সকালে পড়তে বসেছে তার পড়ার ঘরের চেয়ার টেবিলে। এমন সময় হঠাৎ সে লক্ষ্য করলো যে তার চেয়ার টেবিল মৃদু কাঁপছে এবং পরক্ষণেই সে দেখলো প্রচণ্ড ঝাঁকুনিতে তার চেয়ার টেবিলের থেকে বই ছিটকে মেঝেতে পড়ে যাচ্ছে। তো সে তখন ভয়ে চিৎকার দিয়ে উঠল এবং দ্রুত পরিবারের সদস্যদের কাছে চলে আসলো এবং সবাই তখন কি করলো, নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করলো। তো তোমরা এই ঘটনাটা শুনে কিসের ইঙ্গিত পেলে? কিছু বোঝা যাচ্ছে? বিশেষ করে কেউ যদি এই ঘটনার শিকার হয়ে থাকো, কারো জীবনে যদি এই ধরনের ঘটনা দেখা দেয়, তাহলে কিন্তু তোমরা সহজেই বুঝতে পারবে যে আমি কিসের ইঙ্গিত দিয়েছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আসলে আমি আজকে যে পাঠটি তোমাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে কি, ভূমিকম্প। তো সবাই খাতায় লিখে নাও যে আজকে পাঠ হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প। সবাই লিখেছো? হ্যাঁ, সবাই লিখে নাও আজকের পাঠের বিষয় ভূমিকম্প। তাহলে আমরা এখন জানবো যে ভূমিকম্প কাকে বলে। এটা তো আগে জানতে হবে। প্রথমে আমরা কাউকে দেখলে আগে কি করি, তার নাম কি, তার পরিচয় কি সেটা জানি, তাই না? তো সেরকম আমরা জানবো যে ভূমিকম্পটা আসলে কি। ভূমিকম্প, ভূমি কি, ভূমিকম্পটা কি? ভূমি যোগ কম্প। কম্প, কম্প মানে কি? ভূমি মানে মাটি আর কম্প মানে কেঁপে ওঠা। তো সাধারণ ভাষায় আমরা জানি যে মাটি যখন কেঁপে ওঠে তখন আমরা বলি যে ভূমিকম্প হচ্ছে, তাই না? আমরা প্রথমে তাই বলি। তো পাঠ্য বইয়ের ভাষায় ভূমিকম্পের একটি সংজ্ঞা রয়েছে। তোমরা দেখো কি, যে ভূপৃষ্ঠের কোনো অংশ কি হয়, হঠাৎ কেঁপে ওঠে এবং এই কম্পনের গতি প্রথমে থাকে মৃদু, তারপরে প্রচণ্ড হয় এবং এটা কি হয়, মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। কয়েক সেকেন্ড স্থায়ী হয় তখন কি হয়, অর্থাৎ ভূপৃষ্ঠে এই অকস্মাৎ বা হঠাৎ এবং ক্ষণস্থায়ী যে কম্পন, সেই কম্পনকেই আমরা কি বলি, ভূমিকম্প বলি। তো তোমরা আমি যে ঘটনাটা বললাম, যে ইঙ্গিতটা দিয়েছিলাম, সেই ইঙ্গিতের প্রতিফলন এই সংজ্ঞার মধ্যে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, এই সেই সংজ্ঞার ঘটনারই প্রতিফলন হচ্ছে এই সংজ্ঞা। তো কোনো কিছু তো আর এমনি হয় না, সেটা কোনো
লাগে, হতে কিছু লাগে, তাই না? তো আমরা দেখি যে ভূমিকম্প, এই যে ভূমিকম্প, এই ভূমিকম্পটা কিভাবে ভূমিকম্পের উৎপত্তি হয়, ভূমিকম্পটা কোথা থেকে এর সৃষ্টি হচ্ছে এবং কিভাবে সে আমাদের এই ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ছে। তো এই চিত্রটা দেখো, যদিও বোঝা যাবে না অত ক্লিয়ার, চেষ্টা করো তোমরা। যে আমি একটা চিত্র দেখাচ্ছি, এখানে দেখো একটা কথা লেখা আছে কেন্দ্র। কোনো কিছু হতে গেলে তার একটা নির্দিষ্ট স্থান লাগে, সেখান থেকে শুরু হয়, সেই শুরুর জায়গাটাকে কি বলা হয়? কেন্দ্র। আমরা যখন একটা বৃত্ত আঁকি তখন কি একটা কেন্দ্রবিন্দু থাকে না? সেই কেন্দ্রবিন্দুকে ঘিরেই কিন্তু সবকিছু হয়। তো এই কেন্দ্র হচ্ছে এখান থেকে ভূমিকম্পের সৃষ্টি, উৎপত্তি। এখান থেকে ভূমিকম্পের সৃষ্টি, ভূমিকম্প যেখান থেকে উৎপত্তি হয়, শুরু হয়, সেটাকে বলা হয় কেন্দ্র। আর ঠিক দেখো ভূমিকম্পের এই কেন্দ্র বরাবর একদম সোজা একদম সোজা গিয়ে একটা বিন্দু, পৃষ্ঠস্থ একটা বিন্দু আছে। ভূপৃষ্ঠস্থ যে বিন্দু, এই যে বিন্দুটা, এই ভূপৃষ্ঠস্থ এই বিন্দুকে কি বলা হচ্ছে? উপকেন্দ্র। কেন্দ্র এবং উপকেন্দ্র। তাহলে আমরা কি জানলাম? কেন্দ্র হচ্ছে যেখান থেকে ভূমিকম্পের উৎপত্তি, সেটাকে বলে কেন্দ্র। আর কেন্দ্র থেকে একদম সোজা এই ভূপৃষ্ঠের যেখানে শুরু, সেই শুরুটায় সেখানে হয় উপকেন্দ্র। এবং উপকেন্দ্রে যখন এই কম্পনটা উঠে আসে তখন কি হয়? এটা ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়লে কি হয়? এই কম্পনের বেগটাও ধীরে ধীরে কমে যায়। তো এইভাবে ভূমিকম্প হয়, যে কেন্দ্র থেকে উপকেন্দ্রে যায়, উপকেন্দ্র থেকে কি হয়? ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ে, তখন আমরা এই কম্পন অনুভব করি। আর এই যে কেন্দ্রটা, ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরে সাধারণত প্রায় 32 কিলোমিটারের মধ্যে এই কেন্দ্রটার অবস্থান করে। তাহলে তোমরা বুঝলে যে ভূমিকম্পের উৎপত্তি কিভাবে হয়। পরিষ্কার? ভূমিকম্প কাকে বলে, ভূমিকম্প সৃষ্টি হয় কিভাবে, কোথা থেকে উৎপত্তি হয়, সেটা আমরা জানলাম। এখন আমরা জানব যে ভূমিকম্প আসলে কেন হচ্ছে, এর কিছু ভূমিকম্প কেন হয়, কোনো কিছু হওয়ার পিছনে কিছু কারণ লাগে, যে আমরা বলি এই জিনিসটা কেন হচ্ছে। তো সেই রকম ভূমিকম্প হওয়ার পিছনেও কতগুলো কারণ রয়েছে, এবং সেই কারণগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানি। বিজ্ঞানীরা মনে করেন কি, যে যেখানে নবীন পর্বতমালা অবস্থিত, সেখানে ভূমিকম্প বেশি হয়। নবীন পর্বতমালা অবস্থিত, তোমরা খাতায় লিখে নাও কোথায় বেশি হয়? নবীন পর্বতমালা, যেখানে নবীন পর্বতমালা বেশি, সেখানে ভূমিকম্প বেশি হয়। আর কি কারণে হয়? যে পৃথিবীকে ব্যবচ্ছেদ করলে দেখা যায় যে এটা বড় বড় 8টি টুকরা, 8টি আর 6টা আঞ্চলিক টুকরায় বিভক্ত। এইগুলোকে একত্রে কি বলে? টেকটনিক প্লেট। এই বড় 8 টুকরা, 6টা আঞ্চলিক টুকরা, এগুলো মিলে হয় টেকটনিক প্লেট। এবং এই টেকটনিক প্লেটগুলো কিন্তু ভূমিকম্পের অন্যতম কারণ হিসাবে বিজ্ঞানীরা চিহ্নিত করেছেন। তাহলে আমরা ভূমিকম্পের এই কারণ জানলাম। এছাড়াও
ভূমিকম্পের আরো কয়েকটি সুনির্দিষ্ট কারণ রয়েছে, এখন আমরা সেটা জানব। আমি একটা চার্ট এনেছি, এই চার্টের মাধ্যমে আমরা দেখব যে ভূমিকম্পের এই কারণগুলো কি কি। তোমরা একটু এদিকে তাকাও এবং খুব মনোযোগ সহকারে দেখো যে ভূমিকম্পের কারণসমূহ। টেকটনিক প্লেটগুলোর বিভিন্ন রকমের বিচ্যুতি বা স্থানান্তরের ফলে কি হয়? ভূমিকম্প হয়। ফাটল বরাবর আকস্মিক ভূ আলোড়ন হলে, যে কোথাও কোনো ফাটল থাকলে এবং তার নিচ থেকে যদি ভূমি আলোড়িত হয় তাহলে কি হবে? ভূমিকম্প হবে। আগ্নেয়গিরির লাভা প্রচন্ড শক্তিতে ভূ অভ্যন্তর থেকে বের হয়ে আসার সময়, আগ্নেয়গিরি তো জানো যে মাটির নিচে থেকে যে আগুনের মানে লাভা কি হয়, আগুন অনেক শক্তি দিয়ে উপরে উঠে আসে, সেটা হয় এবং প্রচন্ড শক্তিতে বের হয়ে আসার জন্য এটাকে কি তখন কি হয়? ভূমিকম্প হয়। আর কি তাপ বিকিরণের ফলে ভূগর্ভ সংকুচিত হলে, ভূগর্ভস্থ শিলাস্তরে ভারের সামঞ্জস্য রক্ষা করতে যে পরিবর্তন ঘটে তাতে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে। তাপ বিকিরণের ফলে কি হয়? ভূগর্ভ সংকুচিত হয়। আর ভূগর্ভের নিচে কি থাকে? শিলা। শিলা তখন কি করে? ওই জায়গাটা সংকুচিত হয়ে গেলে শিলা ভারসাম্য হারিয়ে ফেলে, তখন সেই ভারী সামঞ্জস্য রক্ষা করার জন্য তার কিছু পরিবর্তন ঘটে। আর এই পরিবর্তনের সময় কি হয়? ভূপৃষ্ঠটা কেঁপে ওঠে। এটা যদি প্রবল বেগে হয় তাহলে তখন ভূমিকম্প হয়। আর একটা কি দেখো, ভূ আলোড়নের ফলে ভূত্বকের কোনো স্থানে শিলা ধসে পড়লে বা শিলাচ্যুতি ঘটলে, ভূ আলোড়নের ফলে ভূত্বকের কোনো স্থানে শিলা ধসে পড়লে বা শিলাচ্যুতি, আমরা দেখি না যে শিলাখণ্ড উপর থেকে নিচে পড়ে, নিচে পড়লে কি হয়? নিচে ভূমি প্রচন্ড বেগে কেঁপে ওঠে এবং এই কেঁপে ওঠার ফলে ভূমিকম্প হয়। পাশাপাশি অবস্থানরত দুটি প্লেটে, এই যে টেকটনিক প্লেটের কথা বলেছি, পাশাপাশি অবস্থানরত দুটি প্লেটে একটি অপরটির সীমানা বরাবর তলদেশে ঢুকে পড়ে অথবা অনুভূমিকভাবে আগে পিছে সরে যায়। এর ফলে কি হয়? একটা সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে কি হয়? ভূ আলোড়ন হয় এবং এর ফলে ভূমিকম্প হয়। তাহলে আমরা ভূমিকম্পের কয়েকটি কারণ দেখলাম। এছাড়াও আরো অনেক ধরনের কারণ রয়েছে, তোমরা বইয়ে দেখতে পাবে, ভালো করে পড়বে, তখন দেখতে পাবে যে আরো অনেক কারণ রয়েছে। তো আমরা এখানে ভূমিকম্পের কারণগুলো জানলাম। তাহলে তোমাদের কাছে ক্লিয়ার যে ভূমিকম্প কাকে বলে, ভূমিকম্প কিভাবে ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে, আর ভূমিকম্পে কেন ভূমিকম্প হচ্ছে, কারণ কি ভূমিকম্প হওয়ার কারণগুলো কি, সেগুলো আমরা জানলাম। এখন ভূমিকম্প হয়ে গেল, এই যে কারণ, এখানে এই পাশাপাশি যে দুটি প্লেটের একটি অপরটি সীমানা, এই কারণটা তোমরা একটা ভিডিও চিত্রের মাধ্যমে দেখতে পাবে। খুব মনোযোগ সহকারে দেখবে যে কিভাবে একটা প্লেট আর একটা সীমানা বরাবর তলদেশে ঢুকে যাচ্ছে অথবা অনুভূমিকভাবে আগে পিছে সরে আসছে। তো শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে দেখবে। Earthquakes. An unexpected movement of the Earth's surface is called an earthquake. When two parts of the Earth's surface move suddenly in relation to each other along a fault line due to tectonic forces, an earthquake occurs.
a tremendous amount of energy is released in the form of tremors and vibrations. Such earthquakes are called tectonic earthquakes. The point of origin of an earthquake is called the focus, while the point directly above it on the surface of the earth is called the epicenter. Owing to the strong vibrations around the point of origin, the degree of destruction is greater around the epicenter. The branch of knowledge that deals with the study of earthquakes is called seismology, and the experts who study seismic waves are called seismologists. There are three types of seismic waves that spread in all directions from the focus. They are the P, S, and L waves. The compressional waves are the first to reach the earthquake recording station as they travel 1.7 times faster than the shear waves and are therefore called primary or P waves, while the shear waves are called secondary or S waves. The primary waves cause the particles of rock to vibrate forwards and backwards in the direction of the waves. Secondary waves, on the other hand, cause the particles to oscillate at right angles to the direction of the waves. When P and S reach the surface of the earth, they get converted into L long waves that travel along the surface, vibrating horizontally at right angles to the direction of the waves, called love waves or Rayleigh waves, as they also travel like sea waves. The most violent shocks and subsequent destruction is caused by the L waves. The instrument used to detect and record seismic waves is called a seismograph. The recorded material appears like a graph and is called a seismogram. Based on the depth of their foci, earthquakes are classified into three types. They are deep focus earthquakes that occur at depths exceeding 300 kilometers, the reasons for which have not yet been identified. Intermediate focus earthquakes with depths of foci ranging between 55 and 300 kilometers. Shallow focus earthquakes with depths lesser than 55 kilometers. To measure the magnitude of the earthquakes, a Richter scale is used. The point scale is arranged in such a way that each of the units on the scale is equivalent to 30 times the energy released by the previous unit. While a magnitude of 2 is seldom felt, a magnitude of 7 indicates the lower limit of an earthquake that has a devastating effect over a large area. তো কারণ নিশ্চয়ই এতক্ষণে ভিডিওটা তোমরা দেখেছো এবং বুঝতে পেরেছো। তাহলে আমরা কারণগুলো সম্পর্কে জানলাম। এবার আমরা দেখব যে ভূমিকম্প ওই কারণ আছে, কারণ হলো, কিন্তু ওই কারণের ফলে কি ঘটলো, এর প্রভাব কি পড়লো, যে ভূমিকম্প হয়ে গেল, হয়ে যাওয়ার পর কি প্রভাব পড়লো জনজীবনে, এটাও তোমরা একটা ভিডিও চিত্রের মাধ্যমে দেখবে যে কেন কিভাবে একটা নগরী কিভাবে ধ্বংস হয়ে একদম বিলীন হয়ে গেল। তো এই ভিডিও চিত্রের মাধ্যমে তোমরা দেখবা এবং দেখে বুঝতে পারবা যে ভূমিকম্পের আসলে ভয়াবহতা কতটা, এটা আমাদের জনজীবনে কতটা ধ্বংসযজ্ঞ ঘটায়। এটা আসলে বলে কয়ে তো আসে না, হঠাৎ করে আসে। তো সেই কারণ তোমরা ভিডিও চিত্রটা ভালো মতো দেখো, তাহলে অনুমান করতে পারবে এর ভয়াবহতা।
my God. এছাড়াও কি হয়, ভূমিকম্প কি করে, এই যে ভূপৃষ্ঠে বিভিন্ন ফাটল বা এবং চ্যুতি ঘটায়, বিভিন্ন ফাটল এবং চ্যুতি ঘটায়। আবার কি হয়, ভূমিকম্পের ফলে কি হয়, সমুদ্রের তলদেশ উপরে উঠে আসে। আবার কি হয়, বিপরীতভাবে স্থলভাগে সমুদ্রের তলদেশে ঢুকে যায় বা ডুবে যায়। এরকম বহু উদাহরণ আছে, আমরা বিভিন্ন সময়ে দেখতে পাই যে অনেক নগরী ধ্বংস হয়ে গেছে, আবার অনেক নগরী উপরে উঠে এসেছে। আর কি হয়, ভূমিকম্পের ফলে কি হয়, এই যে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যায়। নদী হয়তো এইদিকে যাচ্ছিল, ভূমিকম্পের ফলে ওখানে কোনো কিছু পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়, নদী তখন অন্য পথে চলা শুরু করে, নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যায়। আর কি হয়, ভূমিকম্পের ফলে শাখা নদীর সৃষ্টি হয়। তোমরা যমুনা নদীর নাম শুনেছ না? এই যে আমরা ঢাকা যাওয়ার সময় দেখি যমুনা নদী। এই যমুনা নদী কার শাখা নদী বলতে পারবে? হ্যাঁ, এটা ব্রহ্মপুত্রের শাখা নদী। এর একটা ইতিহাস আছে, তো আমরা ইতিহাসটা একটু জেনে নেই। যে 1787 সালে যখন ভূমিকম্প হয়, সেই সময়ে কি হয়, 1787 সালের ভূমিকম্পে যমুনা নদীর তলদেশ উপরে উঠে আসে। উপরে উঠে আসার ফলে কি হয়, তার পানির ধারণ ক্ষমতা কমে যায়। উপরে উঠে আসলে হবে না, যে নদীতে বালুর চর পড়লে কি হচ্ছে, যে পানির ধারণ ক্ষমতা কমে যায়, অল্প পানিতেই বন্যা হয়ে চারিদিকে প্লাবিত হচ্ছে। সেরকম এই ব্রহ্মপুত্রের তলদেশ উপরে উঠে আসার ফলে তার পানির ধারণ ক্ষমতা কমে যায় এবং কি হয়, একটা প্রবল স্রোতধারার সৃষ্টি হয়, নতুন স্রোতধারার সৃষ্টি হয়, এবং তার থেকেই কিন্তু এই শাখা নদী যমুনা নদীর উৎপত্তি। তো তোমরা জানলে যমুনা নদীর ইতিহাস। এবার আমরা দেখি ভূমিকম্প আমাদের আর কি কি ক্ষতি সাধন করে। ভূমিকম্পের ফলে কি হয়, সুনামি হয়। তোমরা তো ক্লাস 8-এ পড়েছো, তাই না? সুনামি সম্পর্কে মোটামুটি ধারণা আছে। তারপরে আমি বলছি, সুনামি হচ্ছে এমন একটা
বিষয় যে সমুদ্রের পানি ভূমিকম্পের ধাক্কায়, সমুদ্রের পানি কি হয় যখন ভূমিকম্প হয়, ভূমিকম্পের ধাক্কায় তীর থেকে নিচে চলে আসে, তীর থেকে কোথায় চলে আসে, নিচে চলে আসে। আবার কি হয় পরক্ষণে একদম সেই চলে আসলো, আবার ঠিক সেই মুহূর্তে কি হয় প্রচণ্ড গর্জন করে, প্রচণ্ড গর্জন সহকারে কি হয় 15 থেকে 20 মিটার, 15 থেকে 20 মিটার উঁচু ঢেউয়ের আকারে সমুদ্রের উপকূলে কি হয় আছড়ে পড়ে। মানে এত বেগে আসে সেটা স্বাভাবিকভাবে যায় না, মনে হচ্ছে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেটা আছড়ে পড়ে। এবং এই যে এই ধরনের জলোচ্ছ্বাস কি হয়, এই সমুদ্রে 15-20 মিটার হলে কি হবে, জলোচ্ছ্বাস হবে না, সব কিছু প্লাবিত হয়ে যাবে, ঘর বাড়ি গাছপালা জীবজন্তু সব ভাসিয়ে নিয়ে যাবে মানুষজন। তো তখন কি হয় এই প্লাবিত হওয়ার ফলে জলোচ্ছ্বাস, এই ধরনের যে জলোচ্ছ্বাস সেটাকেই বলা হচ্ছে সুনামি। 2011 সালে তোমরা পড়েছো না এসে যে 2011 সালে কোথায় সুনামি হয়েছিল বলতে পারবে? হ্যাঁ, জাপানে সুনামি হয়েছিল এবং সেই সুনামিতে এত বিশাল ক্ষতি হয়েছিল যেটা অকল্পনীয়, যে জাপানের মতো উন্নত দেশও সেই সুনামির হাত থেকে রক্ষা পায়নি। তো তোমরা জানলে সুনামি কি, ভূমিকম্পর ফলে কি হয় সুনামি হয়, যা বিশাল ধ্বংসযজ্ঞ চালায়। তাছাড়া কি হয় পার্বত্য অঞ্চল থেকে ধস নেমে কি হয় নদীর গতি রোধ করে ফেলে, নদীর গতি রোধ করে সেখানে হ্রদের সৃষ্টি হয়, আর নদী প্রবাহিত হতে পারে না, তখন হ্রদের সৃষ্টি হয়ে যায়। এছাড়াও কি করে ভূমিকম্প আরো অনেক ক্ষতি করে আমাদের। ভূমিকম্পের ফলে কি হয় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় না। এই যে নেপালে ভূমিকম্প হলো, তোমরা দেখোনি যে কি অবস্থা, ভয়াবহ অবস্থা। সেখানে কি হয় টেলিফোন লাইন ছিঁড়ে গেছে, বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন। আবার কি হয় স্থলপথ, জলপথ বা রেলপথ, এগুলো কি হয়, এগুলো এই ভূমিকম্পের ফলে নষ্ট হয়ে যায়, তার ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। আর এই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, বিভিন্ন ধ্বংসাবশেষের ফলে কি হয় এগুলো আমাদের পরিবেশের উপর ব্যাপক ক্ষতি সাধন করে। তো শুধু ক্ষতি সাধন করলেই তো হবে না, যদিও আমরা জানি যে ভূমিকম্প এমন একটা প্রাকৃতিক দুর্যোগ যে এটাকে কি করা যায় না, এটাকে আগে থেকে আমরা বুঝতে পারি না, যে আগে কোনো পূর্বাভাস পাওয়া যায় না যে অমুক দিন ভূমিকম্প হবে। এই যে যেমন ঝড়, টর্নেডো, এগুলো সম্পর্কে বন্যা আগাম আমরা পূর্বাভাস পাই না। এই যে কিছুদিন আগে আমফান হয়ে গেল, তো আমরা আগাম পূর্বাভাসের কারণেই কিন্তু আমাদের জানমালের ক্ষয়ক্ষতি এত কম হচ্ছে। এখন মানুষ আশ্রয় স্থলে চলে যাচ্ছে, বিপদ সংকেত জানানো হচ্ছে, সবাই সতর্ক হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু ভূমিকম্পের বেলায় কিন্তু সেটা ঘটে না। কেন ঘটে না? কারণ এটার কোনো আগাম পূর্বাভাস নাই, এটা হঠাৎ ঘটে এবং এটার ঘটার স্থায়িত্বকাল খুবই কম। এবং এটা কোথায় হয়? উপরে তো হচ্ছে না, মাটির নিচে, কখন কিভাবে হবে কেউ বুঝতে পারছে না। তো সেই কারণে এটা পর্যবেক্ষণ করাও সম্ভব হয় না। তারপরেও যদি আমরা কিছু ব্যবস্থার মানে ভূমিকম্পের সম্পর্কে কিছু ভূমিকম্পের সম্পর্কে যদি কিছু ধারণা নেই, তাহলেও আমরা দেখব যে ক্ষয়ক্ষতি কমানো অনেকটা সম্ভব হবে। কারণ আমাদের বিজ্ঞানীরা মনে করেছেন যে যে সমস্ত অঞ্চলে ভূমিকম্প প্রবণ অঞ্চল, যে সমস্ত অঞ্চল সেখানে যদি 100 বছরের মধ্যে এখনো ভূমিকম্প না হয়, তাহলে আগামীতে সেখানে ভূমিকম্প হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এবং তারা এই অঞ্চলগুলোকে চিহ্নিত করেছেন। তো চিহ্নিত করলে সেই অঞ্চলগুলো সতর্ক হয়ে যাবে না? যদিও হয়ে গেলে তখন তেমন করার কিছু নাই, তারপরেও কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমে যায়। তো সেই চিহ্নিত অঞ্চলগুলো হলো কি কি?
বিজ্ঞানীরা চিহ্নিত করেছে যে দক্ষিণ ক্যালিফোর্নিয়া। তোমরা খাতায় লিখে রাখো দক্ষিণ ক্যালিফোর্নিয়া। দক্ষিণ ক্যালিফোর্নিয়া। মধ্য জাপান। মধ্য জাপান। সবাই লিখো, খাতায় লিখো। মধ্য জাপান, মধ্য চিলি, মধ্য জাপান, মধ্য চিলি, তাইওয়ান। তাইওয়ান, মধ্য জাপান, মধ্য চিলি, তাইওয়ান। আর কি? সুমাত্রা। পশ্চিম উপকূল। সুমাত্রার পশ্চিম উপকূল। পশ্চিম উপকূল। এইগুলোকে বিজ্ঞানীরা বলেছেন যে এগুলো এখন বিপজ্জনক অবস্থায় আছে, কারণ এগুলোর ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে অবস্থিত, কিন্তু 100 বছরের মধ্যে এখনো কোনো ভূমিকম্প হয়নি। তাই আগামী কয়েক দশকের মধ্যে যে কোনো সময় এখানে উচ্চ মাত্রার ভূমিকম্প হতে পারে। রিক্টার স্কেলে এটা মাপলে দেখা যাবে যে অনেক বেশি। তো এই অঞ্চলগুলো তাহলে কি চিহ্নিত করার ফলে তারা কিছুটা হলেও সতর্ক অবস্থায় থাকবে, হয়তো তাদের কাঠামোগত কিছু পরিবর্তন এনে থাকবে, যেন ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতি হলেও অতটা ব্যাপক না হয়, জীবনহানি অতটা না হয়। তো এর থেকে কিছুটা ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। এছাড়াও ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমানোর জন্য আমরা আরো কিছু জিনিস বা পদক্ষেপ গ্রহণ করতে পারি, যেগুলো করলে ক্ষয়ক্ষতি কমে যেতে পারে। যে আমরা যদি দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিই, হ্যাঁ, মাটি পরীক্ষা করে বাড়ি তৈরির সময় বাড়ির ভিতটা তৈরি করি, তাহলে দেখা যাবে যে ভূমিকম্প হলেও ক্ষতির পরিমাণ কম হবে। হয়তো দেখা যাবে বিল্ডিং ফেটে গেছে কিন্তু ধসে পড়েনি। এই যে দেখো না, এখন বাড়ি ঘর করতে গেলে কি করছে, স্পাইলিং করছে, যে মাটি ভালো মতো পরীক্ষা করে কতদূর গভীরতায় দিলে এটা কার্যকরী হবে সেটা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে বাড়ির ভিত দেওয়া হচ্ছে। আর কি, যে দুইটা বাড়ির মধ্যে, দুইটা বিল্ডিং এর মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে করতে হবে, যাতে ভূমিকম্প হলে বিপদের সম্ভাবনা কম হয়। আর কি করতে হবে, যে বাড়িতে একাধিক বের হওয়ার রাস্তা রাখতে হবে, যেন বিপদের সময় আমরা সহজে বের হয়ে যেতে পারি। আর যদি বহুতল ভবন হয়, ঐশীদের বাড়ির কথা চিন্তা করো, যে সেই বহুতল ভবনের ক্ষেত্রে কি থাকতে হবে, জরুরি সিঁড়ি থাকতে হবে, কারণ ওই এক সিঁড়ি দিয়ে যদি সবাই নামতে যায়, হয়তো 10 তলা বিল্ডিং, সেখান থেকে ভূমিকম্প হলো, সবাই এক সিঁড়ি দিয়ে নামতে গেলে কি হয়, আমরা দেখি না ওই যে গার্মেন্টসগুলোতে মাঝে মাঝে কি হয়, যে পদদলিত হয়েই অনেকে মারা যায়, চাপা পড়ে পায়ের নিচে পড়েই অনেকে মারা যাচ্ছে, কারণ সবাই প্রাণের ভয়ে আগে যেতে চাইছে। সেই জন্য জরুরি সিঁড়ি যদি থাকে তাহলে বিকল্প রাস্তা দিয়েও অনেকে বের হয়ে আসতে পারবে। আর কি থাকতে হবে, গ্যাসের লাইন এবং বৈদ্যুতিক লাইন ত্রুটিমুক্ত হতে হবে, এখানে যেন কোনো জোড়াতালি না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে তোমার বাসায় আসবাবপত্র যথাসম্ভব কাঠের যদি হয় তাহলে সেটা তোমার জন্য নিরাপদ। এখন আমরা অনেক কাচের আসবাবপত্র ব্যবহার করছি, কিন্তু এগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ। এই যে ভূমিকম্প হলে সেটা কোথায় পড়বে, আমি ওই ঘরে থাকলে তো আমার গায়ের উপরেই পড়বে। কাঠ যতটা বেশি আমাদের ক্ষতি করবে, কাঠ কিন্তু ততটা করবে না, সেজন্য কাঠের আসবাবপত্র বেশি থাকাটা বাঞ্ছনীয়। আর কি, ওই বাড়ির প্রত্যেক সদস্যের জন্য একটা করে হেলমেটের ব্যবস্থা রাখতে হবে।
কেননা ভূমিকম্পের সময় আমরা যদি ঘর থেকে বের হয়ে যেতে না পারি, আমরা বলি না যে ঘরের কোণায় বা বিম যেখানে আছে সেখানে বা টেবিলের নিচে বা খাটের নিচে ঢুকে পড়তে, তাহলে হেলমেট থাকলে কি হবে, মাথায় আঘাতটা কম লাগবে। আর মাথায় আঘাত কম লাগলে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণও কম হবে। এছাড়াও কি করতে হবে ভূমিকম্পে, আর কি করতে হবে ভূমিকম্পে সময় আসলেই আমরা তখন নার্ভাস হয়ে যাই, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে বৈদ্যুতিক সুইচ এবং গ্যাসের সুইচ যেন বন্ধ করি আমরা। হ্যাঁ, তাড়াহুড়ো না করে এটা বন্ধ করতে হবে, না হলে যে কোনো সময় আরো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে। আর কি হতে পারে যে আমরা যখন বের হব, বের হওয়ার সময় কি করব, তাড়াহুড়ো করব না, তাড়াহুড়ো না করে আমরা নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি তাহলে কি ক্ষয়ক্ষতি, ভূমিকম্প জানি একটা ভয়াবহ, কিন্তু তারপরেও ক্ষয়ক্ষতির মাত্রাটা কম হবে। এটা আমরা যদি তখন মাথা ঠিক রেখে করি তাহলে বিপদের ঝুঁকি অনেক কমে যাবে। এবং তোমরাও চেষ্টা করবে যে, কারণ আমরা প্রায় কিন্তু এখন এই ভূমিকম্পের সম্মুখীন হচ্ছি, প্রায়ই শোনা যাচ্ছে এখানে ভূমিকম্প হচ্ছে, বিশেষ করে আমাদের সিলেট, ঢাকা, হ্যাঁ, এইগুলো অঞ্চলে বেশি ভূমিকম্প হয়। এবং এখানে আমরা প্রায় যে কিছুদিন আগেও আমাদের এই ভূমিকম্পে হলে কিভাবে আমরা আত্মরক্ষা লাভ করব সেই উপায়গুলো সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়, যে ছাত্রছাত্রীদের বা অন্যান্য কর্মীদের, যে কিভাবে তুমি ভূমিকম্প হলে নিরাপদ আশ্রয়ে থাকবে। তো তোমরা সেইগুলো খেয়াল করবে এবং দেখবে রাস্তাঘাটে যেতে যেতে যে অনেক দেয়ালে কিন্তু লেখা থাকে, অনেক দেয়ালে লেখা থাকে যে ভূমিকম্প হলে করণীয় কী কী, এগুলো পড়ার চেষ্টা করবে। সব কিছু কিন্তু বই পড়ে হয় না। আর আমাদের এই বিষয়টা এমন একটা বিষয় যেগুলো শুধু পাঠ্য বই না, তোমার চারপাশে চোখ খুললে তাকালেই তুমি অনেক কিছু পাবে এবং সেখান থেকেই তুমি জ্ঞান আহরণ করতে পারবে এবং সেই জিনিসগুলো জানার চেষ্টা করবে। তাহলে দেখবে তোমার এবং তোমার আশেপাশের সবার ঝুঁকি কমে যাবে। আর একটা জিনিস আমরা জানব যে ভূমিকম্প তো হয়ে গেল, এখন এই গোটা পৃথিবীকে আবার তিনটা অঞ্চলে ভাগ করা হয়েছে, তিনটা বলয়ে ভাগ করা হয়েছে। যে কারণ সব জায়গায় তো সমান ভূমিকম্প হয় না, কোনো দিকে কম ভূমিকম্প হয়, কোনো দিকে বেশি। তো যেখানে যেখানে বেশি ভূমিকম্প হয় সেই অঞ্চলগুলোকে ভাগ করা হয়েছে। তো আমরা একটা মানচিত্র, বিশ্বের মানচিত্রের মাধ্যমে দেখতে পারবো যে এই ভূমিকম্পগুলো তিনটি বলয় কোথায় কোথায় অবস্থিত। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো যে ভূমিকম্প বলয়গুলো কোথায় কোথায় অবস্থিত। এই দেখো এখানে এটা একটা কি ভূমিকম্প প্রবণ অঞ্চল, পূর্ণ একটা বিশ্বের একটা মানচিত্র। এখানে আমরা দেখি যে এই যে ডিপ অংশগুলো যেগুলো বেশি কালো, এগুলো হচ্ছে অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল, আর যেগুলোতে এই যে ফোঁটা ফোঁটা দেওয়া আছে এগুলো হচ্ছে অল্প ভূমিকম্প প্রবণ অঞ্চল। তো এই ভূমিকম্প প্রবণ অঞ্চলকে তিনটা অংশে ভাগ করা হয়েছে। তার একটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অংশ, প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্প বলয়। আমরা দেখি যে এই যে দেখো এই যে একদম প্রান্ত সীমা বরাবর প্রশান্ত মহাসাগরের একদম ধার বরাবর যে এখানে ভূমিকম্প বেশি হয়। আর এখানে কোন কোন অঞ্চল অবস্থিত দেখো, জাপান, ফিলিপাইন, চিলি, অ্যালিসিয়ান দ্বীপপুঞ্জ ও আলাস্কা এই অঞ্চলে অবস্থিত। এবং এইসব অঞ্চলে ভূমিকম্প
বেশি মাত্রায় হয়ে থাকে। আর একটা কি, ভূমধ্যসাগরীয় হিমালয়। ভূমধ্যসাগরীয় হিমালয় এটা হচ্ছে ইউরোপ এবং এশিয়ার ভূমিকম্প বলয়। এখানে ইউরোপ এবং এশিয়ার দেশগুলো আছে, এটা ইউরোপ এবং এশিয়ার ভূমিকম্প বলয়। এই যে ককেসাস, ইরান, হিমালয়, ইন্দোচীন ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ হয়ে নিউজিল্যান্ড পর্যন্ত এটা বিস্তৃত। এটা এশিয়াতেও আছে, ইউরোপেও আছে এই বলয়টা, এটা অনেক বড়। আর একটা কি, মধ্য আটলান্টিক ভারত মহাসাগরীয় শৈলশিরা অংশ। এই যে দেখো, এই যে আটলান্টিক মহাসাগর আর ভারত মহাসাগর, এই দুটোর শৈলশিরা একত্রে মিশে কি হয়েছে, আফ্রিকার লোহিত সাগর বরাবর মহাসাগরে পতিত হয়েছে। এইখানে আর একটা বলয় অবস্থিত। তো এই তিনটা বলয়ে অধিক ভূমিকম্প হয়ে থাকে বিশ্বে। এছাড়াও আমরা দেখি যে ভূপৃষ্ঠে কোনো কোনো জায়গায় এবং মহাসাগরগুলোর তলদেশে বিভিন্ন খাদ থাকে বা এসে থাকে, তলদেশেও হয় বা খাদেও হয়, এখানেও অনেক সময় ভূমিকম্প হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা ভূমিকম্প সম্পর্কে তোমাদের একটা ধারণা হলো যে ভূমিকম্প কাকে বলে, ভূমিকম্পের উৎপত্তি কোথা থেকে হয়েছে, ভূমিকম্প কারণ কি, ভূমিকম্পের কারণ, এগুলো আমরা জানলাম। ক্লিয়ার? এগুলো আশা করি বুঝতে পেরেছো। ভূমিকম্পের ফলাফল আমরা জানলাম, যে ভূমিকম্প হলে আমাদের জনজীবনে কি প্রভাব পড়ে সেটা আমরা জানলাম। আর এই প্রভাব থেকে উত্তরণের উপায় কি, যে শুধু ধ্বংস হলো আর বসে থাকলাম সেটা হলে হবে না, এর জন্য আমাদের প্রতিরোধের ব্যবস্থা করতে হবে যেটুকু পারা যায়। তো সেটাও আমরা জানলাম। আশা করি তোমরাও পরবর্তীতে এই বিষয়গুলো মাথায় রেখে চলবে, যাতে এই দুর্যোগের দিনে শান্ত মাথায় সব কিছুর মোকাবেলা করতে পারো এবং অন্যকেও পরামর্শ দেবে। তো এই বৈশ্বিক দুর্যোগে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।